নির্দেশ জারি করতে যাচ্ছে এই সরকারের, যা যা করছে, যা যা করবে, এবং সেটা নিয়ে প্রশ্ন তোলা যাবে না এই ধরনের শর্ত রেখে, যেটা নিয়ে কেউ কেউ এটাকে এক ধরনের ইনডেমনিটি অধ্যাদেশ বলে বলতে চাইছেন, এবং বেশ সমালোচক কিছু মানুষজন নেমেও গেছেন। এদের মধ্যে একজন জনাব জেডাই খান পান্না, আমাদের পরিচিত, খুবই পরিচিত একজন লয়ার, খুবই সিনিয়র লয়ার। কিছুদিন আগেও তিনি এই সরকারের বিরুদ্ধে যাওয়া একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে পক্ষে খুব শক্তভাবে দাঁড়িয়েছেন, যে ম্যাজিস্ট্রেট ডক্টর ইউনূস সরকারকে যাচ্ছে তাই বলেছিল, যেটা উনি তার সরকারি চাকরিতে বসে পারেন না। যাই হোক, তিনি কি বলেছেন এবং উনি ওনার লিগ্যাল মাইন্ড ব্যবহার করছেন নাকি সরকারের প্রতি আসলে ক্রমশ এক ধরনের বিদ্বেষ পোষণ করতে শুরু করেছেন, সেটা নিয়েও কথা বলা দরকার আছে। কারণ তার একটা মন্তব্য আমি যে রিপোর্টটা থেকে এইটা পড়তে যাচ্ছি সেখানে আছে বিবিসি বাংলায়। যাই হোক, বিবিসি বাংলা যেটা রিপোর্ট করেছে খুব ডিটেইলড, ওখানকার কন্টেন্ট সম্পর্কে ধারণা দিয়েছে, এবং তারা দাবি করছেন যে তাদের কাছে এটার একটা কপি আছে। সো বিবিসি যেহেতু বলছে, নিশ্চয়ই আছে, তাদের এখানে যা যা আছে এটা অথেন্টিক, এবং অন্যান্য অনেকেও ইনফ্যাক্ট একই ধরনের রিপোর্ট করেছে। অধ্যাদেশটার নাম হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ 2024। এখানে একটা খসড়া হয়েছে, সেখানে বেশ কিছু ইস্যুজ আছে। ইস্যুজ কি কি আছে? যেমন এই সরকারের প্রথম কথা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সরকারের মেয়াদ কতদিন। এই মেয়াদটা উল্লেখ করা হয়নি, বলা হচ্ছে পরবর্তী সংসদ নির্বাচনের পর পরবর্তী সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত। তার মানে টেকনিক্যালি পরবর্তী সংসদ নির্বাচন যদি 5 বছর পরেও হয়, এই সরকার সেই পর্যন্ত ক্ষমতায় থাকবেন, 10 বছর পরেও যদি। আমি বলছি না তারা সেটা করবেন, কিন্তু এই ভাষাটা এরকম, ফলে টাইমটাকে তারা নির্দিষ্ট করে দেননি, এবং এটাই সঠিক হয়েছে। আসলে এই সরকার কতটা সংস্কার করতে পারবে, অবশ্যই উইথ দ্য কনসেনসাস উইথ দ্য আদার পলিটিক্যাল পার্টিজ, সবার সাথে মিলে তারা কতদূর পারবেন, তাতে কতটুকু সময় লাগবে, এটা তো আসলে ফিক্সড বিষয় না। ফিক্সড না হওয়ার কারণে তাদের এই সময়টা এভাবেই থাকতে পারে। তারপরে উপদেষ্টা কে হতে পারবেন, কে হতে পারবেন না, এই ধরনের কিছু হিসেব নিকেশ আছে। বয়স 25-এর কথা আছে, এবং তারা যেটা হয় বলা হচ্ছে দেশে একটি তারা কিভাবে গঠিত হবে সেটা বলা হয়েছে, এবং এখানে উপদেষ্টার সংখ্যা নির্দিষ্ট না। আমাদের সংবিধানে প্রধানমন্ত্রী যেমন যত খুশি তত, ঠিক সেরকমই এটা হতে পারে। তারা সরকারের কর্মচারীদের সহায়তায় রাষ্ট্র পরিচালনা করবেন। একই সঙ্গে দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান এবং সংবিধান বা অন্য কোনো আইন দিয়ে নির্ধারিত দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনকে সাহায্য ও সহায়তা করবেন তারা। ও যে বলছি, উপদেষ্টার ক্ষেত্রে এটা কোনো বার রাখা হয়নি, এটা যে কোনো রকমই হতে পারে সেটা সংখ্যার দিক থেকে। এবং এখানে এটাও বলা হয়েছে প্রধান উপদেষ্টা কোনো কারণে যদি মৃত্যুবরণ করেন, সেই ক্ষেত্রে উপদেষ্টা পরিষদের মধ্য থেকে একজনকে প্রধান উপদেষ্টা নিয়োগ করবেন, এবং প্রধানমন্ত্রী যেভাবে পদত্যাগ করতে পারেন, লিখিত চিঠি নিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে পদত্যাগ করতে পারেন, এই ধরনের কতগুলো নিয়ম আছে। খুব জরুরি যেটা খুব আলোচনা হয়েছে সেটা নিয়ে আমি কথা বলবো, তার আগে যে প্রশ্ন তোলা যাবে না। অধ্যাদেশের খসড়া বলা হয়েছে অন্তর্বর্তী সরকার গঠন, সরকারের প্রধান উপদেষ্টা বা কোনো উপদেষ্টার নিয়োগে কোনো ত্রুটি থাকলে শুধু এ কারণে তাদের কোনো কাজ অবৈধ হবে না। বিষয়টি সম্পর্কে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না, এমনকি মামলা দায়ের করা যাবে না বলেও উল্লেখ করা হয়েছে। অধ্যাদেশের খসড়ায় আরো বলা হয়েছে যে সংবিধান ও আপাতত বলবৎ অন্য আইনে ভিন্নতর যা কিছু থাকুক না কেন, অন্তর্বর্তী সরকার গঠিত হওয়া এবং নতুন সংসদ গঠিত হওয়ার পর প্রধানমন্ত্রী যে তারিখ কার্যভার গ্রহণ করবেন, সেই তারিখের মধ্যবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের প্রয়োগ করা সব ক্ষমতা, অধ্যাদেশ, বিধিমালা, প্রবিধানমালা, জারি করা প্রজ্ঞাপন, আদেশ, কর্মকাণ্ড বা গৃহীত ব্যবস্থা আইনানুযায়ী যথাযথভাবে প্রয়োগ করা হয়েছে বলে গণ্য করা হবে। সুপ্রিম কোর্ট বা অন্য কোনো আদালত বা কর্তৃপক্ষের বৈধতা সম্পর্কে কোনোভাবে প্রশ্ন উত্থাপন বা একে অবৈধ বা বাতিল করতে পারবে না। এটা নিয়েই প্রচুর আলোচনা, আমি সেই জায়গায় আসব। আরেকটা খুব আলোচনার জায়গা আছে, জরুরি অবস্থা প্রধান উপদেষ্টার হাতে। প্রধান উপদেষ্টার পরামর্শ গ্রহণ বিষয়ে খসড়ায় বলা হয়েছে বিদ্যমান অন্যান্য আইনে যা কিছু থাকুক না কেন, অন্তর্বর্তী সরকারের সময় প্রধান উপদেষ্টার পরামর্শ নিয়ে রাষ্ট্রপতি কাজ করবেন। এক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণার বৈধতার জন্য ঘোষণার আগে তাকে প্রধান উপদেষ্টার প্রতি স্বাক্ষর নিতে হবে। এই জায়গাটা খুবই সিগনিফিক্যান্ট, এবং আমি এটা নিয়ে কথা বলবো। এটা নিয়ে অনেক আলোচনা করছিলেন। আচ্ছা, এখন এটার প্রসঙ্গে আমি যে কথাটা বলছিলাম, যে জনাব জেডাই খান পান্না যে কথাটা বলেছেন সেটা নিয়ে একটু কথা বলা দরকার। তিনি বলছেন, বলা হচ্ছে অন্তর্বর্তী
সরকার ও তাদের কাজকর্ম নিয়ে কোনোভাবেই প্রশ্ন তোলা যাবে না। কিন্তু কেন? প্রশ্ন করা না গেলে তো বলতে হবে এটা ইনডেমনিটি বা দায় মুক্তি। তারপর তিনি বলছেন আরো, আমি তো মনে করি এটার কোনো দরকার নেই, তারপরও তারা এটি চাচ্ছেন কেন? তাহলে কি ধরে নিব যে তারা বুঝে শুনে এমন কোনো অন্যায় করছেন বা করতে যাচ্ছেন যার কারণে এমন অধ্যাদেশ জারি করার কথা ভাবতে হচ্ছে? প্রশ্ন করেন তিনি। তিনি আরো বলেন, খুবই বিদ্রুপাত্মক ভাষায় বলছেন, এটা অনেকটা নিজের চরিত্রের বিষয়ে নিজেই সার্টিফিকেট দেওয়ার মতো অবস্থা। আমি এটাকে ইনডেমনিটি মনে করি, এর আগেও কোনো ইনডেমনিটি টেকেনি, এটাও টিকবে না। প্রথমত আমরা কয়েকটা বিষয় একটু আলোচনা করে নিতে চাই, এটা আসলে কেন, এবং উনি যে দাবি করছেন যে সরকার কোনো অন্যায় করতে চাইছে, ওনারা কি অন্যায় করতে চাওয়ার কারণে এটা হচ্ছে? মানে জেডাই খান পান্নার মতো মানুষ, যার আইনের জ্ঞানের কোনো অভাব আছে, এটা মনে করার কোনো কারণ নেই, সেটা যথেষ্টের বেশি আছে। আসলে আমরা একটু আলোচনা করলেই বুঝবো যে ইনডেমনিটিটা সরকার কেন দিচ্ছে। ইনডেমনিটি যদি বলিও, এই অধ্যাদেশটার উদ্দেশ্যটা কি? এই সরকার যখন ক্ষমতায় এসছে তখন এটা সাংবিধানিক সরকার, একটা গণ অভ্যুত্থান হয় একটা সংবিধানকে ডিফাই করে, এটার বিরুদ্ধে গিয়ে, ফলে যে সরকারটা তৈরি হয়েছে, যে সরকারটা এখন যেভাবে ক্ষমতায় আছে, এটা সংবিধানে ছিল না। কিন্তু এটা বৈধ সরকার কিনা, এটা শপথ নিতে পারে কিনা, এটার জন্য রাষ্ট্রপতি, আমরা অনেকেই জানি, সংবিধানেরই 106 অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগের রেফারেন্স নিয়েছিলেন এবং সেখানে তারা এটাকে বৈধ সরকার বলেছেন এবং বলেছেন যে এটা শপথ নিতে পারে। পালিয়ে যাওয়া একটা দেশের প্রধানমন্ত্রীর ভ্যাকিউমে একটা সরকার আসতে হবে, কিন্তু ঘটনা সেটা না। এই সরকার আসলো, এর পরে আসলে বহু ক্ষেত্রে, বহু সময়, বহুভাবে সংবিধান এবং অনেক আইনের ব্যত্যয় হবে। যেমন প্রধানমন্ত্রী, এরকম উল্লেখ করা প্রচুর আইন আছে, প্রচুর জায়গায় সংবিধানে প্রধানমন্ত্রী লেখা আছে, অনেক জায়গায় প্রধানমন্ত্রী লেখা নাই কিন্তু প্রধানমন্ত্রী লেখা আছে, আমি সেই জায়গায় আসবো। সংবিধান লঙ্ঘিত হবে, আইন লঙ্ঘিত হবে, সুতরাং এই সরকারের বিরুদ্ধে পদে পদে লোকজন সব সমানে কোর্টে যেতে থাকবে। এটা কেমন হবে? এটা বিশেষ পরিস্থিতি, রাষ্ট্রের বিশেষ পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থা হিসেবে এটা লাগবে, সো দ্যাট এই সরকার অন্তত যে সময়টা ক্ষমতায় আছেন তাদের সময়ের মধ্যে যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ডিস্টারবেন্স না হয়। একটা উদাহরণ দিই, এই সরকারে তো 3 মাস পার হয়ে গেছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, বিদ্যমান সংবিধান অনুযায়ী ৫৫ সংশোধনীর পর একটা সরকার ভেঙে যাওয়ার পর, সংসদ ভেঙে যাওয়ার পর পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন হতে হবে। সো হয় নাই তো নির্বাচনটা, তার মানে এর মধ্যে আমরা আরেকটা সংবিধান বহির্ভূত ঘটনা ঘটলো। এখন ধরুন এটা নিয়ে কেউ একজন কোর্টে গেল, গিয়ে রিট করলো, সমস্যা হলো, সমস্যা হবে, এটা নিয়ে আবার কথা হবে। সুতরাং এই সরকার যেহেতু সামনে তার জার্নিতে সংবিধান সহ বেশ কিছু জায়গায় কিছু সমস্যায় থাকবে, ব্যত্যয় হবে, এবং এগুলো খুবই ন্যাচারাল, এবং অবশ্যই এগুলো পরবর্তী কোনো সংসদকে র্যাটিফাই করতে হবে, এটাকে বৈধতা দিতে হবে, পরবর্তী সংসদ সেটা বৈধতা দিবে বলে আমরা এক্সপেক্ট করি। সুতরাং এই সময়টা তারা নিরুপদ্রব থাকতে পারে। জেডাই খান পান্না সাহেব যেটা বলছেন যে এটার উদ্দেশ্য অসৎ, একেবারেই বাজে কথা। এটা দিয়ে আপনি বলতে পারেন না অসৎ উদ্দেশ্য, এটা একটা নেহায়েতি সৎ উদ্দেশ্য। আরেকটা অপশন ছিল সংবিধান পুরো স্থগিত করে দেয়া, অথবা সংবিধান বাতিল করে দেয়া। যেহেতু এই সরকার এই কনস্টিটিউশনাল পেরিমিটারে আছে, সেই জন্য এই অধ্যাদেশটা একেবারেই জরুরি ছিল। আরেকটা জায়গায় কথা হয়েছে, এটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে খুবই জরুরি অবস্থা নিয়ে। মানে আমাদের সংবিধানে ওই যে বলেছি বহু জায়গায় প্রধানমন্ত্রী লেখা নেই, ওগুলো আসলে প্রধানমন্ত্রী। সেটা হচ্ছে সংবিধানে প্রচুর জায়গায় রাষ্ট্রপতি কথাটা লেখা আছে, বহু ক্ষেত্রে। যেমন ধরুন জরুরি অবস্থা জারির ক্ষেত্রে রাষ্ট্রপতি কথাটা লেখা আছে, কিন্তু আমরা যারা কনস্টিটিউশনের বেসিকটা জানি, আমরা তারা জানি 48(3) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া আর বাকি সব ক্ষেত্রে রাষ্ট্রপতির আসলে কোনো ক্ষমতা নেই, তিনি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে এটা করবেন। তো সুতরাং জরুরি অবস্থা রাষ্ট্রপতি জারি করবেন বলছেন, ওটা আসলে রাষ্ট্রপতি না, এটা প্রধানমন্ত্রী। এখন সংকটটা কোন জায়গায়? সংকটটা হচ্ছে সংবিধান প্রধানমন্ত্রীর কথা বলেছে, কিন্তু আমাদের তখন প্রধানমন্ত্রী নেই, আমাদের আছেন একজন প্রধান উপদেষ্টা যিনি ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী। এই অধ্যাদেশে আসলে এটাই বলা আছে। ইনফ্যাক্ট জরুরি অবস্থা জারির ক্ষেত্রে এটা বলা দরকারই ছিল না, ওখানে যেটা বলা হয়েছিল যে প্রধানমন্ত্রী যা যা করতেন ঠিক সেই জিনিসগুলো, এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে পরামর্শক্রমে যা যা করার কথা ছিল সেগুলো এখন প্রধান উপদেষ্টার পরামর্শ নিয়ে করতে হবে।
প্রধানমন্ত্রী যে পরামর্শ দিবেন তিনি সেটা করবেন। আমাদের সংবিধান অনুযায়ী আসলে রাষ্ট্রপতি একটা ছোট জগন্নাথ, আমরা জানি, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। ওই দুটো বিষয় ছাড়া সব প্রধানমন্ত্রী। তাহলে প্রধানমন্ত্রীর জায়গায় প্রধান উপদেষ্টা তার ক্ষেত্রে তার পাওয়ার এক্সারসাইজ করবেন, তিনি রাষ্ট্রপতিকে যা বলবেন রাষ্ট্রপতি তা করবেন, এটুকু বললেই হতো। কিন্তু জরুরি অবস্থার ব্যাপার নিয়ে যেহেতু অনেক কথাবার্তা হয়েছে, কিছু কিছু মানুষ বলছেন রাষ্ট্রপতি চাইলে চুপ্পুকে সরানো নিয়ে যখন বলা হচ্ছিল যে উনি চাইলেই তো জরুরি অবস্থা জারি করে দিতে পারে ইত্যাদি ইত্যাদি, তখনই বলেছেন ইটস নট। সে কারণে বোধ করি সরকার এটাকে একটু আলাদাভাবে ক্ল্যারিফাই করেছেন যে প্রধান উপদেষ্টার প্রতি স্বাক্ষর ছাড়া জরুরি অবস্থা জারি করা যাবে না। ওই যে বললাম যে উনি বললেই হতো যে প্রধানমন্ত্রী যা যা সংবিধানে আছে সেই জায়গাগুলো এখন প্রধান উপদেষ্টা রিপ্লেস করবে, দ্যাটস মোর দেন এনাফ, তাতেই সবকিছু হয়ে যেত। ফলে এই জিনিসগুলো তো আসলে ঠিকঠাক করা দরকার ছিল। এটার একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অ্যাটলিস্ট টু প্রিভেন্ট এনি সর্ট অফ হ্যারাসমেন্টস, কোনো রকম অবস্টিকাল যাতে তৈরি হতে না পারে সেটার জন্য হয়েছে। এখন কেউ যদি মনে করেন যে ইন্ডেমনিটি টেকে নাই, যারা পান্না যেমন মনে করছেন টিকবে না, এরপর বিচার করবে, যদি হয় সেটা পরের কথা। এই সময় যে সরকারটা চলবে, এই সরকারটার এই পথটাকে তো স্মুথ করা দরকার ছিল। সুতরাং এটা একটা এসেনশিয়াল অর্ডিন্যান্স, এবং এর মধ্যে যে কিছু দায় মুক্তি দেওয়া হয়েছে, কিছু প্রশ্ন তোলা যাবে না বলা হচ্ছে, এটা খুবই বেসিক, খুবই সৎ উদ্দেশ্যে এটা করা হচ্ছে, অসৎ কোনো উদ্দেশ্য নাই। জনাব পান্নাকে যদি এখানে বসিয়ে দেওয়া হতো দায়িত্বে, তিনিও খুব ভালোভাবে বুঝতেন যদি সংবিধানকে বহাল রেখে তিনি এই দায়িত্বটা পালন করতেন। আর এই দায়িত্ব যদি পালন করতেন না, বা কেউ যদি মনে করে এই সরকারটাই ঠিক হচ্ছে না, তার তো অন্য আলোচনা আছে, অন্য আলোচনা আছে। তারা শেখ হাসিনার হয়ে মাঠে নামতে চাইছেন। আর যদি এভাবে চালাতে হয়, তাকে এরকম একটা অধ্যাদেশ জারি করতে হতো। এবং ভবিষ্যতেও, আবারও বলছি, ভবিষ্যতে যে সংসদ তৈরি হবে সেই সংসদে আমাদের ইতিহাস আছে, পঞ্চম, সপ্তম, ইভেন একাদশ সংশোধনীও আমাদের ঘটে যাওয়া ঘটনার পরে আমরা এটাকে ঠিক করেছি। ঠিক এভাবেই একটা সংশোধনী আনতে হবে, এনে এটাকে ঠিক করতে হবে। এর মধ্যে কোনো সমস্যার কিছু নয়। এবং আমি মনে করি আমাকে অনেকে আমার এখানে